হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের আগের ক্লাসে গোলীয় দর্পণের আলোর যে প্রতিফলন সেটা সম্পর্কে পুরো ডিটেলসে ক্লাস করিয়েছিলাম। তো সেখানে তোমরা থিওরি পার্টটা দেখেছো। এবার দেখো এই পার্ট থেকে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো এই যে আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি এবং রেলের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। তো দেখো প্রথম প্রশ্নটা, যখন একটি বস্তুকে এমন দূরত্বে রাখা হয় যাতে বস্তু থেকে নির্গত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তখন অবতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান কী হবে? দেখো এখানে একটা অবতল দর্পণের কথা বলেছে। একটা অবতল দর্পণে কোনো একটা বস্তুকে এমন দূরত্বে রাখা হয়, আমাদের নির্দিষ্ট করে দূরত্বটা বলে দেয়নি। তো আমরা জানি এটা হচ্ছে ধরো বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস, আর এটা হচ্ছে পোল। ঠিক আছে, পোল বা মেরু। বলছে যে যখন একটি বস্তুকে এমন দূরত্বে রাখা হয় যাতে বস্তু থেকে নির্গত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে বস্তু থেকে নির্গত যে আলোকরশ্মি সেটা কী হবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। এই যে প্রধান অক্ষ, তার সমান্তরাল একটা আলোকরশ্মি পাঠাচ্ছে। তবে এই প্রতিবিম্বটার অবস্থান কী হবে? দেখো প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোকরশ্মি পাঠানো হয় সেটা অবশ্যই আমাদের কী হবে? সেটা কিন্তু যে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে সেটা নির্গত হবে। তার মানে প্রতিবিম্ব যদি গঠিত হয় তাহলে সেটা অবশ্যই মুখ্য ফোকাসেই হবে, অন্য কোথাও হবে না। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, পরের প্রশ্ন। তোমাদের আজকে শুধুমাত্র থিওরি পার্টগুলো আলোচনা করছি, কোনো অঙ্কগুলো করছি না। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 64 কী বলছে যে একটি আলোকরশ্মি 12 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণের উপর আপতিত হয়। তো প্রতিফলনের পর দেখে মনে হয় এটি প্রধান অক্ষের উপর অবস্থিত কিউ বিন্দু থেকে আসছে। নতুন কার্তেজীয় চিহ্নের রীতি অনুসারে পি কিউ এর মান কত হবে? তো দেখো প্রথমত এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তো এটা ধরো একটা অবতল দর্পণ। অবতল দর্পণের আমরা জানি যে বক্রতা কেন্দ্র সেটা হচ্ছে ডান দিকে হয়, তাই না? এবং ফোকাস সেটাও কিন্তু ডান দিকে হয়। ফোকাস এবং বক্রতা কেন্দ্র উভয় কিন্তু ডান দিকে হয়, অবস্থান করে। তো এখানে মেরুটাকে পি বলেছে, বলেছে যে মেরু হচ্ছে পি। আর আমাদের যে সিপি আছে, সিপি আছে দেখো 12। সিপি কত আছে? 12 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে একটি আলোকরশ্মি 12 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি উত্তল দর্পণের ওপর আপতিত হয়। তো 12 সেমি ব্যাসার্ধের একটা উত্তল দর্পণে ধরো আপতিত হলো। আপতিত হওয়ার পর প্রতিফলনের পর দেখে মনে হয় একটি প্রধান অক্ষের উপর অবস্থিত কিউ বিন্দু থেকে আসছে। তো আমরা জানি যে এদের কি হয়, যদি একটা উত্তল দর্পণে আলোকরশ্মি যদি আপতিত হয় তখন কি হয়? তো এটা ধরো এই বরাবর প্রতিফলিত হলো। তো এটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তখন আমরা কিন্তু এই মুখ্য ফোকাসটা পাই। অর্থাৎ এই যে ফোকাস পাচ্ছি আমরা, এই ফোকাস থেকেই আলোটা আসছে বলে আমাদের মনে হয়। তো পি কিউ অর্থাৎ কিউ বিন্দু থেকে আসছে, অর্থাৎ কিউ বিন্দুটা এখানে কিন্তু ফোকাস, কিউ বিন্দুটা এখানে ফোকাস, তাই না? তাহলে পি কিউ কত হবে? তো পি কিউ আমরা জানি যে আমাদের যে বক্রতা ব্যাসার্ধ সেটা হচ্ছে 12, আর যেটা ফোকাস দূরত্ব সেটা কিন্তু বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে যায়। তাহলে অর্ধেক হলে এটা যদি 12 হয় এটা হয়ে যাবে 6। তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। এবার দেখো আমাদের চিহ্ন কী হবে? প্লাস হবে না মাইনাস হবে? এখানে অপশান দুটো আছে, একটা হচ্ছে এ আর সি, একটা প্লাস একটা মাইনাস। তো মনে রাখবে এই যে আমরা দর্পণটা রেখেছি, এই দর্পণের ডান দিকে হলে সেটা হবে সবসময় প্লাস, আর বাম দিকে হলে মাইনাস। বা এই আর যদি আমরা এটাকে অ্যাক্সিস ধরি তাহলে ওপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস হবে। তাহলে যেহেতু আমাদের এই যে দর্পণটা রয়েছে, দর্পণের যেহেতু ডান দিকে অবস্থান করছে তাহলে অবশ্যই সেটা প্লাস হয়ে যাবে। অ্যান্সার হবে 6 সেন্টিমিটার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 65। একটি একটি আলোকীয় বস্তু অপটিক্যাল ডিভাইস এক্স চিত্রে দেখানো হয়েছে। তো একটি বস্তু এবি এর সঙ্গে এবি এর জন্য একটি প্রতিবিম্ব সিডি তৈরি করেছে। ধরো এই যে এবি রয়েছে, এই এবির একটা প্রতিবিম্ব সেটা হচ্ছে সিডি উৎপন্ন হয়েছে। এক্স যন্ত্রটি কি? মানে এই যে মাঝখানে যে এক্স যন্ত্রটা রাখা হয়েছে সেটা কি? সেটা কি একটা অবতল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স নাকি উত্তল দর্পণ? এর মধ্যে কি হবে? দেখো এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এই যে এবির যে সাইজ আছে, হাইট রয়েছে, এবির হাইট থেকে কিন্তু সিডির যে হাইটটা সেটা কিন্তু খানিকটা বড়। অর্থাৎ সেটা কি হলো? সেটা হচ্ছে বিবর্ধিত হলো। তো বিবর্ধন আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? এখানে যেহেতু তোমাদের অবতল দর্পণ রয়েছে আর উত্তল দর্পণ রয়েছে অপশানে,
উত্তল দর্পণে সবসময় মনে রাখবে সবসময় খর্বাকৃতি, মানে যে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে সেটা হবে খর্বাকৃতি, ঠিক আছে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে খর্বাকৃতি হয় এবং তার সাথে সাথে আবার বিবর্ধিত হয়। তো বিবর্ধন যেহেতু দেখাচ্ছে তাহলে এটা অ্যান্সার হবে অবতল দর্পণ। অবতল দর্পণ। আরও কয়েকটা ফ্যাক্টর দেখো, এটাকে আরও কয়েকটা ফ্যাক্টর নিয়ে তোমাদের বুঝতে হবে। প্রথমত অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে যদি অবতল দর্পণের এই যে মেরু আর হচ্ছে ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখা হয়, ঠিক আছে, এখানে যদি কোনো বস্তু রাখা হয় তবে সেটা কিন্তু ডান দিকে, অর্থাৎ যে দর্পণের ডান দিকে সেটা কিন্তু অসৎ, অর্থাৎ তোমার এবং সমশীর্ষ হয়, ঠিক আছে, এবং বড় হয়। তাহলে এটার থেকে এটা কী হবে, বড় হবে এবং সমশীর্ষ হবে। এখন তোমাদের একটা জিনিস ডাউট থাকতে পারে যে উত্তল লেন্সের ক্ষেত্রে কী কী ফ্যাক্টর হয়। তো উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরো মানে কয়েকটা ব্যাপার রয়েছে। দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে সমস্ত প্রতিবিম্বই কিন্তু তোমার সৎ হয়, অর্থাৎ নিচের দিকে তোমার হবে। ধরো উত্তল, আমরা বলছি কি উত্তল লেন্স, তাই তো, এটা ধরো উত্তল লেন্স। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রতিবিম্ব তৈরি হবে সেগুলো সবগুলো কিন্তু এখানে যদি আমরা কোনো একটা বস্তু রাখি সেগুলো সৎ হবে, মানে উল্টো দিকে হয়ে যাবে। আর একটা সময় শুধুমাত্র তোমার অসৎ হয়, সেটা আবার এই বস্তুর দিকেই হয়, সেটা বস্তুর বিপরীত হয় না, মানে যে লেন্সটা আছে লেন্সের ডান দিকে হয় না, সেটা বাম দিকে হয়, ঠিক আছে। তো তোমাদের লেন্সটা পড়লে তোমরা আরও এটা নিয়ে আইডিয়া হয়ে যাবে। তো ঠিক আছে, এটা তাহলে অবতল দর্পণ অ্যান্সার হবে। নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 66 বলছে যে একটি অবতল দর্পণের জন্য অসীমে স্থাপিত একটি বস্তুর প্রতিবিম্বের অবস্থান কী হবে। তো অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের কোনো বস্তু যদি অসীমে থাকে তাহলে সেটার প্রতিবিম্ব তোমাদের আমি বারবার করে বলেছি, সেটা আমাদের কোথায় হবে, এই যে সেটা ফোকাসে তৈরি হবে। সেটা হচ্ছে, তাহলে অসীমে থাকলে ফোকাসে তৈরি হবে, আর ফোকাসে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে তার কিন্তু প্রতিবিম্ব হবে অসীমে। পরের প্রশ্ন দেখো, একটি অবতল দর্পণের ফোকাস মেরু থেকে 16 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। তাহলে অবতল দর্পণ তার ফোকাসটা কোথায় অবস্থান করছে, বলছে মেরু থেকে, এই যে পি, এখান থেকে 16 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। এর বক্রতা কেন্দ্রটি মেরু থেকে কত দূরে অবস্থান করবে। তো আমরা জানি যে বক্রতা কেন্দ্র হচ্ছে তোমার যে ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ এটা 16 হলে এটা হয়ে যাবে কত, 16 দুগুণে 32 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 32 সেন্টিমিটার, ঠিক আছে, 32 সেন্টিমিটার হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার, না এটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো আমরা পরে করব। কোয়েশ্চেন নাম্বার 69 দেখো, একটি বস্তুকে একটি অবতল দর্পণের মাধ্যমে এর ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ 2f দূরত্বে রাখা হয়েছে। ভালো করে বুঝবে, এক মিনিট দেখো, বলছে যে একটা অবতল দর্পণ, ধরো এটা একটা অবতল দর্পণ, সেই অবতল দর্পণের বলছে দর্পণের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখা হয়েছে বস্তুটাকে। এটা ধরো ফোকাস দৈর্ঘ্য এফ, তার দ্বিগুণ দূরত্ব মানেই কিন্তু আমাদের এই যে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব মানে কি, বক্রতা কেন্দ্র হবে, তাই না, বক্রতা কেন্দ্র হয়ে যাবে। তো দ্বিগুণ দূরত্বে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কত দূরত্বে গঠিত হবে। তোমরা সবসময় মনে রাখবে, যদি আমাদের বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু থাকে এবং তার যে প্রতিবিম্ব সেটা কিন্তু বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, তাই না, সেটা কোথায় তৈরি হবে, বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। তো এটা হচ্ছে 2f দূরত্বেই তৈরি হবে। তোমাদের কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন দেখো, বলছে একটি বস্তু মেরু থেকে অবতল দর্পণের ফোকাসের দিকে সরে যাওয়ায় কোনো একটা বস্তু, সেটা কি বলছে যে মেরু থেকে, ধরো এটা হচ্ছে মেরু, সেই মেরু থেকে বলছে ফোকাসের দিকে সরে যাচ্ছে, আর ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে, ফোকাসের দিকে যাচ্ছে, এফের দিকে যাচ্ছে। তাহলে সংশ্লিষ্ট যে প্রতিবিম্বটা সেটা কি ড্যাশ থেকে সরে যায় এবং প্রতিবিম্বটি ড্যাশ হয়। আচ্ছা, কি থেকে সরে যায়, দেখো আমাদের প্রথমত কি বললাম, এখানে ছবিটা আবার কেটে দিলাম কেন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব হচ্ছে এফ। তো মেরু থেকে যখন আমাদের ফোকাসে যাবে, আমরা জানি যে ফোকাসে থাকা মানে কি, ফোকাসে প্রতিবিম্ব কখন গঠিত হয়, যখন কোনো বস্তু অসীমে থাকে। তাহলে এটা মনে রাখবে যে মেরু থেকে অসীমে হবে, মানে এই দিক থেকে এদিকে তো যাচ্ছে, ফোকাসের দিকে যাচ্ছে, আর ফোকাস মানেই হচ্ছে তোমার অসীম। তার মানে কি, দেখো অসীম থেকে মেরু আছে, এটা হবে না, এটা হবে মেরু থেকে কি হবে, অসীমে যাবে, মেরু থেকে
অসীমে যাবে। দেখো মেরু থেকে অসীমে যাবে, প্রথমত আমরা পাচ্ছি মেরু থেকে অসীমে যাবে। দ্বিতীয়ত অসৎ এবং সমশিষ্য হবে, ঠিক আছে। অসৎ যেহেতু বাম দিকে উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু অসৎ হবে এবং সমশিষ্য উৎপন্ন হবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 71। গোলাকার দর্পণ দ্বারা প্রতিফলনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক? তো গোলাকার দর্পণের ক্ষেত্রে বলছে যে একটি অবতল দর্পণ আলোক রশ্মিকে অপসৃত করবে যদি বস্তুটি মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থান করে। কি বলছে? একটি অবতল দর্পণের আলোক রশ্মি প্রতিসৃত করবে যদি বস্তুটি মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থান করে। এখানে দেখো ফার্স্টের অপশানটার মানেটা কি, খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে যে একটা অবতল দর্পণ আলোক রশ্মিকে অপসৃত করবে যদি বস্তুটি মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থান করে। তো আমরা কি দেখেছি, আমরা নর্মালি যদি একটা মানে অবতল দর্পণ যদি আমরা এরকম আঁকি, তো প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি যদি আমরা পাঠাই, সেটা কি হয়, সেটা মেরু দিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনো একটা বস্তুকে, ধরো এটা হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে মেরু, ফোকাস আর মেরুর মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু সেই বস্তুটার যে প্রতিবিম্ব সেটা হচ্ছে দর্পণের ডান দিকে তৈরি হয়। তো দর্পণের যদি ডান দিকে তৈরি হয়, তার মানে কি, এক্ষেত্রে কিন্তু কোনো একটা আলো সেটা কিন্তু অপসৃত হচ্ছে বলে মনে হবে। যেহেতু ডান দিকে তৈরি হবে, তার মানে কি, সেই ক্ষেত্রে কিন্তু অপসৃত হচ্ছে বলে মনে হবে। ধরো এখান থেকে যদি আমরা আলোক রশ্মি পাঠাই, সেটা কি হবে, এইভাবে করে আসবে, অর্থাৎ সেটা অনেকটা আমাদের উত্তল দর্পণের মতো কাজ করবে, ঠিক আছে। যখন অবতল দর্পণটাকে আমাদের মেরু এবং ফোকাসের মধ্যে রাখা হবে, তখন সেটা উত্তল দর্পণের মতো কাজ করবে, অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তো এটা কিন্তু অবশ্যই সঠিক, এটা মনে রাখবে। এটা শুধুমাত্র এই কন্ডিশানে এটা হওয়া সম্ভব। কিন্তু তোমার যদি কোনো একটা বস্তুকে ফোকাসে রাখে বা বক্রতা কেন্দ্রে রাখে, বা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে রাখে, বা তোমার বক্রতা কেন্দ্রের পেছনে রাখে বা অসীমে রাখে, সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা হবে না। সেক্ষেত্রে আমরা দেখেছি সমস্ত বস্তুগুলো বাম দিকেই আমাদের, অর্থাৎ যে বস্তুটা রাখা হবে সেই দিকেই কিন্তু প্রতিবিম্বটা তৈরি হবে, ঠিক আছে, বাঁ দিকেই প্রতিবিম্ব তৈরি হবে। ডান দিকে অবতল দর্পণে একমাত্র একটা সময় প্রতিবিম্ব তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের মেরু এবং ফোকাসের মধ্যে যদি বস্তুটাকে স্থাপন করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তার মানে কি, অপসৃত হবে। আচ্ছা, তারপরে বলছে একটি উত্তল দর্পণ রশ্মিগুচ্ছকে অভিসৃত করতে পারে। দেখো উত্তল দর্পণে রশ্মিগুচ্ছ কী হয়, আমরা যদি উত্তল দর্পণ আঁকি, সেক্ষেত্রে রশ্মিগুচ্ছ কিন্তু অপসৃত হয়, তাই না, অপসৃত হয়, সেগুলো কিন্তু অভিসৃত হয় না, অপসৃত হয়। তার জন্য আমরা অভিসারী বলা হচ্ছে আর কি, যে অভিসারী। আর অপসারী মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে সেটা হচ্ছে অপসারী। ধরো আমি বলছি এই যে এটা আমাদের কি, এটা হচ্ছে অবতল লেন্স, অবতল দর্পণ। এই অবতল দর্পণে কী হচ্ছে, সমস্ত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে তার জন্য এই যে অবতল লেন্স, সেটাকে আমরা বলবো অভিসারী। আর উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, মানে এগুলো সবগুলো কী হচ্ছে, এখান থেকে অপসৃত হচ্ছে এবং সেগুলো কোনো একটা নির্দিষ্ট, যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তো সেটা কিন্তু অপসৃত রশ্মি হয়ে যাচ্ছে। তো উত্তল লেন্সের ক্ষেত্রে অপসৃত রশ্মি দেখা যাবে, অভিসৃত দেখা যাবে না। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, একটি বস্তুকে 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের সামনে বলছে 26 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। কোথায় রাখা হলো? 26 সেন্টিমিটার ধরো দূরত্বে রাখা হলো, ঠিক আছে। বলছে প্রতিবিম্বটি কোথায় তৈরি হবে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো প্রথমত আমাদের এখানে যদি 12 হয়, এটা ধরো পোল, তাহলে পোল আর ফোকাস, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য যদি আমাদের 12 হয়, তাহলে 12 দুগুণে 24 যেখানে হবে সেখানে হয়ে যাবে আমাদের বক্রতা কেন্দ্র, তাই না, বক্রতা কেন্দ্র। এবার দেখো কোনো একটা বস্তু যদি আমাদের বক্রতা কেন্দ্রের পেছনে স্থাপন করা হয়, তবে তার প্রতিবিম্বটা আমাদের কোথায় তৈরি হবে, সেটা হচ্ছে ফোকাস এবং যে বক্রতা কেন্দ্র তার মাঝখানে কোথাও তৈরি হবে। তো এখানে অপশানগুলো দেখো, বলছে দর্পণের পেছনে একটি বিন্দুতে, না, 12 সেন্টিমিটার এবং
26 সেন্টিমিটারের মাঝে, অবশ্যই 12 আর 26-এর মাঝে এখানেই হবে। আর অপশানগুলো আরেকটু দেখে নিই পারফেক্ট অ্যান্সার পাই নাকি। 26 সেন্টিমিটারের বাইরে একটি বিন্দুতে, তো 26-এর বাইরে তো হবেই না। আর দর্পণের পেছনে মানে এই দিকে বলছে, এদিকে তো হবে না প্রথম অপশানটা। আর 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটারেই যে হবে সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে, 24 সেন্টিমিটার মানে তো বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র হবে না, কারণ বক্রতা কেন্দ্রে তখনই হবে যখন বস্তুটাকে বক্রতা কেন্দ্রেই রাখা হবে। ঠিক আছে, তাহলে যেহেতু সি এর পেছনে রেখেছে, তার জন্য আমাদের কিন্তু সি আর এফ এর মধ্যে অবস্থান করবে, অর্থাৎ অপশান বি এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, একটি আলোকরশ্মি 10 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণের উপর আপতিত হয়। তাহলে 10 সেন্টিমিটার একটা বক্রতা ব্যাসার্ধ, তো সেখানে আপতিত হয়, বক্রতা ব্যাসার্ধ বলেছে তাই তো, বক্রতা ব্যাসার্ধ, ওকে, অর্থাৎ সি। রশ্মিটি দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল, প্রতিফলনের পর এটি দর্পণ থেকে কত দূরত্বে অক্ষের উপর একটি বিন্দু দিয়ে পাস হবে। তো সিম্পল হিসাব আমাদের, যদি কোনো আলোকরশ্মি যায় সেটা কী হবে, প্রধান অক্ষের সমান্তরাল যদি যায় সেটা ফোকাস দিয়ে বেরোবে। এখন ফোকাসের মান বের করতে বলছে অ্যাকচুয়াল, তাই না? তো আমাদের বক্রতা ব্যাসার্ধ যদি 10 হয় তাহলে ফোকাস কত হবে, 5 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, 5 হয়ে যাবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। তো ভাষাগুলো আমাদের ঘুরিয়ে দেবে, কিন্তু তোমাদের এগুলো ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে হবে। বায়ুতে আলোর বেগ হচ্ছে সি, বায়ুতে আলোর বেগ হচ্ছে সি, এবং কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি, তাহলে প্রতিসারাঙ্ক এর সঠিক সম্পর্ক কী হবে? দেখো, প্রতিসারাঙ্কের সংজ্ঞা হিসেবে আমরা কি পাই, যে প্রতিসারাঙ্ক মানে হচ্ছে সি বাই ভি। সি মানে হচ্ছে তোমার শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর বেগ বাই কোনো একটা মাধ্যমে আলোর বেগ, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, এটাই হয়ে যাবে প্রতিসারাঙ্কের মান। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এখানে কি বলছে যে একটি গোলাকার দর্পণের বক্রতা কেন্দ্র সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? কি কি বলছে, গোলাকার দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র সম্পর্কিত। তো এক নাম্বার বলছে যে একটি গোলাকার দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া আলোকরশ্মি একই পথে বিপরীত দিকে ফিরে যায়। অবশ্যই আমরা বারবার করে জেনেছি এটা, যে যদি কোনো একটা রশ্মি সেটা যদি ধরো এই যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস হয়, তাহলে সেটা কিন্তু বক্রতা কেন্দ্র দিয়ে আবার ফিরে যাবে, তার মানে প্রথমটা সঠিক। দ্বিতীয়টা কি বলছে, একটি গোলাকার দর্পণের বক্রতা কেন্দ্রে গঠিত একটি প্রতিবিম্ব বস্তুর আকারের সমান হবে। এটাও আমরা জেনেছি যে গোলাকার দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে যদি গঠিত হয়, ঠিক আছে, বক্রতা কেন্দ্রে যদি প্রতিবিম্ব, তাহলে বক্রতা কেন্দ্রেই গঠিত হবে এবং সেটা কিন্তু সমান হবে। ইয়েস, একদমই তাই, সমান হবে, যদিও অবশিষ্ট হবে কিন্তু সমান হবে, তাই না, বস্তুর আকারে সমান হবে, এটাও ঠিক আছে। পরেরটা কি বলছে যে গোলাকার দর্পণের বক্রতা কেন্দ্রে গঠিত প্রতিবিম্ব সেটা সদ এবং অবশিষ্ট। তোমাদের বারবার করে করিয়েছি আমি, তোমরা যদি ফার্স্ট ক্লাসটা দেখো আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের একটাও আটকাবে না। ঠিক আছে, তো বক্রতা কেন্দ্র গঠিত এবং এটি সদ এবং অবশিষ্ট, হ্যাঁ সদ এবং অবশিষ্ট। আমরা যদি এখানে বস্তুটাকে স্থাপন করি তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু এখানে বস্তুটার যে প্রতিবিম্বটা সেটা এখানে তৈরি হবে। নেক্সট দেখো, তাহলে এখানে কি হচ্ছে, 1 2 3 অপশান সি হবে সঠিক অ্যান্সার, সবগুলোই সঠিক। ঠিক আছে, 1 2 3 তিনটেই সঠিক। পরের প্রশ্ন দেখি, বলছে ধরুন 5 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে একটি অবতল দর্পণের সামনে রাখা হয়েছে। একটা অবতল দর্পণ, তার সামনে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বস্তুকে রাখা হয়েছে। দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে এটির একই আকারের সদ ও অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। একই আকারের যখনই বলবে সেটা আমাদের বুঝতে হবে যে 20 সেন্টিমিটার বলছে দূরে, আমি এটা অনেক দূরে করে ফেলেছি। আচ্ছা, আরেকটু দেখো কি বলছে, সরি একটুখানি ডিস্টার্ব হচ্ছে কেন।
এখানে বলছে 5 সেন্টিমিটার উচ্চতার একটা বস্তুকে রেখেছে। তো সেটাকে কোথায় রেখেছে? যে একটি অবতল দর্পণের সামনে রাখা হয়েছে এবং দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে এটির একই আকারের সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। তো যখনই আমাদের একই আকারের বলবে তার মানে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে বক্রতা কেন্দ্রে, ঠিক আছে? এই বস্তুটাকে কোথায় রাখা হয়েছে? বক্রতা কেন্দ্রে রাখা হয়েছে। তাহলে দর্পণের বক্রতা কেন্দ্র কী হবে? তো বক্রতা কেন্দ্র কী হবে? বক্রতা কেন্দ্র যেহেতু 20 সেন্টিমিটার দূরত্বে রেখেছে এটাকে, তাহলে 20 সেন্টিমিটারই হবে, তাই না? 20 সেন্টিমিটার দূরত্বে কোনো একটা বস্তুকে রেখেছে, তার মানে বক্রতা কেন্দ্রে রেখেছে। তাহলে প্রতিবিম্ব তো আমাদের বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, অর্থাৎ 20 সেন্টিমিটার দূরেই প্রতিবিম্বটা তৈরি হবে। নেক্সট দেখো 77 বলছে বস্তুটি মেরু থেকে অবতল দর্পণের ফোকাসের দিকে সরে যাওয়ার সাথে সাথে, একটু আগেই আমরা করলাম, বলছে যে মেরু থেকে এটা ধরো মেরু থেকে কোথায় যাচ্ছে? আস্তে 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 আমাদের ফোকাসের দিকে যাচ্ছে। যদি সরে যায় তাহলে কি হবে? আমরা বলেছি যে মেরু থেকে তাহলে বস্তুটা অসীমে তৈরি হবে। এর যে প্রতিবিম্ব সেটা মেরু থেকে অসীমে তৈরি হবে প্রথমত। এখানে দেখো দুটো অপশান আছে, মেরু থেকে অসীমে, এটাও দেওয়া আছে মেরু থেকে অসীমে। বাকি অপশানটি কী আছে? অসৎ এবং সমশিষ্য আর সৎ এবং অবশিষ্য। অবশ্যই সৎ প্রতিবিম্ব তৈরি হবে এবং সেটা সৎ এবং অবশিষ্য হবে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। 78 বলছে যখন কোনো বস্তুকে দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হয় তখন এটি অবতল দর্পণ দ্বারা উৎপন্ন প্রতিবিম্বটি কী হবে? তো বক্রতা কেন্দ্রে যদি রাখে তাহলে সেটা আমরা জানি বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, তাই না? বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখে তাহলে বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, কিন্তু যদি বস্তুটাকে ওপরের দিকে রাখে তাহলে বস্তুটা কিন্তু প্রতিবিম্বটা নিচের দিকে তৈরি হবে। তার মানে কি সৎ এবং সেটা অবশিষ্য হবে, ঠিক আছে? সৎ এবং অবশিষ্য হবে, আর আকৃতিটাও সমান হয়ে যাবে। 79 একটি অবতল দর্পণের সামনে ফোকাস হচ্ছে এফ এবং বক্রতা কেন্দ্র সি এর মাঝে একটি বিন্দুতে একটি বস্তুকে রাখা হলো। কোথায় রাখছে? ভালো করে বুঝবে। অবতল দর্পণের সামনে ফোকাস, এটা ধরো ফোকাস, এবং বক্রতা কেন্দ্র সি এর মাঝখানে একটা বস্তুকে রাখছে। তাহলে প্রতিবিম্বটা আমাদের কোথায় তৈরি হবে প্রথমে আমরা বলে নিই। যদি আমাদের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখে তাহলে কোথায় তৈরি হবে বলো তোমরা? অবশ্যই সেটা হবে সি এর পেছনে, তাই না? অর্থাৎ কি বক্রতা কেন্দ্রের বাইরে তৈরি হবে বলতে গেলে। এই যে তাহলে অপশান দেখো, অপশান এ আছে সি এর বাইরে, এটা ঠিক আছে। সি ও এফ এর মাঝে এটা তো হবেই না, সি আর এফ এর মাঝে তো হবে না, কারণ বস্তুটাকে রেখেছে সি আর এফ এর মাঝে, এটাও হবে না। এবার অপশান সি এ আর ডি আমাদের পড়ে আছে। এবার দেখো তাহলে আমরা সি আর এফ এর মাঝে রাখছি, তাহলে আমাদের বস্তুটার যে প্রতিবিম্ব সেটা সি এর পেছনে তৈরি হবে। দ্বিতীয়ত সেটা কিন্তু বিবর্ধিত হবে। তোমাদের আমি আগের ক্লাসে তোমরা ভালো করে দেখবে, এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা পারবে, ঠিক আছে? সি এর পেছনে তৈরি হবে, তাহলে অপশান ডি হবে, মানে বিবর্ধিত হবে, সেটা বড় হবে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 80। ধরুন একটি ম্যাজিক দর্পণ একটি বালকের সামনে রাখা হয়েছে। একটা ম্যাজিক দর্পণ আছে, সেটা একটা বালকের সামনে রেখেছে, যার ফলে বালকটি দেখলো যে তার মাথার প্রতিবিম্ব একই আকৃতির। দেখো ধরো এটা হচ্ছে তার মাথা, এটা হচ্ছে তার বডি, আর এটা হচ্ছে তার পা, ঠিক আছে? তো প্রথমে কি বলছে যে তাকে যখন একটা দর্পণের আয়নার সামনে রেখেছে, বলছে যার ফলে বালকটি দেখলো যে তার মাথার প্রতিবিম্ব একই আকৃতির। তার মানে মাথার প্রতিবিম্বটা বলছে চেঞ্জ হচ্ছে না, একই আকৃতির হচ্ছে। তার শরীরের মাঝের অংশ হচ্ছে ছোট, মাঝের অংশ যেটা আছে সেটা হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, এবং পাগুলো দেখা যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, পাগুলো কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে। তাহলে ওপর থেকে নিচে পর্যন্ত ম্যাজিক দর্পণটি কোন দর্পণের প্রতিবিম্ব প্রদর্শন করে? তো যেহেতু প্রথমটা সমান আকৃতি আমাদের সম্ভব কখন? যখন সেটা সমতল দর্পণ থাকবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে সমতল, তাহলে প্রথম দুটো অপশান আমরা পাচ্ছি। দ্বিতীয়ত বলছে যে আমাদের শরীরের আকৃতিটা ছোট, খর্বাকৃতি করে দেবে। দেখো একেবারে মানে খর্বাকৃতি সবসময়ের জন্য পাওয়া যায় কোনটার ক্ষেত্রে? মনে রাখবে উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় খর্বাকৃতি পাওয়া যায়। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বড় আকৃতি হয় না, এটা সবসময় মনে রাখবে। উত্তল দর্পণ মানে হচ্ছে সেটা হচ্ছে খর্বাকৃতি হয়ে যাবে। তাহলে খর্বাকৃতি আমাদের উত্তল দর্পণ আমরা লিখলাম। আর বলা হচ্ছে যে
কোনটির ক্ষেত্রে আমাদের পাগুলো বড় হবে? পাগুলো বড় কখন হবে? বড় সবসময় অবতল দর্পণের ক্ষেত্রে হবে। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। 81 দেখো, একটি গোলীয় দর্পণে এম, ভি এবং ইউ মধ্যে সম্পর্ক কী? তো আমরা জানি, আচ্ছা এম মানে কি? এম মানে হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন অর্থাৎ বিবর্ধন, তাই তো, রৈখিক বিবর্ধন। তো রৈখিক বিবর্ধন মানে আমরা কি জানি? মাইনাস ভি বাই ইউ। তাহলে এম সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ। অপশান বি হবে সঠিক অ্যান্সার। তোমাদের আমি দর্পণের ক্ষেত্রে সূত্র করিয়েছি যে এম সমান মাইনাস ভি বাই ইউ, বা আমরা এম সমান আবার লিখতে পারি H2/H1, অর্থাৎ প্রতিবিম্বের যে উচ্চতা বা বস্তুর উচ্চতা। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 82 কী বলছে? যখন একটি বস্তুকে এমন দূরত্বে রাখা হয় যাতে বস্তু থেকে নির্গত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়। আবার একই কোশ্চেন, প্রধান অক্ষের সমান্তরাল বলে দিয়েছে, তবে অবতল দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান কী হবে? তো এখানে যেহেতু বস্তুটার নির্দিষ্ট কোনো অবস্থান দেয়নি, তাহলে এটা নিশ্চয়ই ফোকাস দিয়ে যাবে, তার মানে আমাদের প্রতিবিম্বটা ফোকাসে তৈরি হবে। আচ্ছা, পরেরটা অঙ্ক রয়েছে। নেক্সট দেখো 88, বলছে যে একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 15, তো পিসি হচ্ছে 15। তাহলে নতুন কার্তেজীয় চিহ্নে মুখ্য ফোকাস এক্স কোথায় অবস্থান করবে? এটা ভালো করে একটু বুঝতে হবে। আমাদের অবতল দর্পণ প্রথমত দিয়েছে, তো মুখ্য ফোকাস আমাদের কোথায় হবে? ডান দিকে হবে নিশ্চয়ই। আর বক্রতা ব্যাসার্ধ যেহেতু এটা ধরো বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে 15 দিয়েছে, এটা পুরোটা 15, তাহলে আমাদের এইটুকুনি কত হবে? এটা যদি পোল থেকে আর কি দূরত্ব অ্যাকচুয়াল, তাহলে এটা হবে আমাদের অর্ধেক, তার অর্ধেক হয়ে যাবে 7.5। ঠিক আছে, তো ফোকাস যেটা মুখ্য ফোকাস সেটা হচ্ছে বক্রতা, যে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে যায়, তাহলে 7.5 হয়ে যাবে। কিন্তু দেখো প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু ডান দিকে আমাদের ফোকাসটা পাচ্ছি আমরা, দর্পণের ডান দিকে হলে প্লাস, বাম দিকে হলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ডান দিকে যেহেতু সেটা হচ্ছে প্লাস, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 89, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতলের একটি অংশ থেকে একটি উত্তল দর্পণ তৈরি করা হলো, এর মুখ্য ফোকাস মেরু থেকে কত দূরত্বে হবে? বলছে একটা উত্তল দর্পণ তৈরি করা হলো, সেটা কি বলছে? 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতল। তার মানে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতল মানে কি? অর্থাৎ এর যে বক্রতা ব্যাসার্ধ সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ সি আর এটা পি, তো পিসি হয়ে যাবে তোমার 10 সেন্টিমিটার। ঠিক আছে, বলছে যে একটি অংশ থেকে উত্তল দর্পণ তৈরি করা হলো, এর মুখ্য ফোকাস কী হবে? তো মুখ্য ফোকাস আমাদের অবশ্যই হাফ হয়ে যাবে, অর্থাৎ 10/2 মানে 5 সেন্টিমিটার হয়ে যাবে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এটা অঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে। পরেরটা দেখো, একটি বস্তুকে কি বলছে এখানে? একটি বস্তুকে একটি অবতল দর্পণের সামনে এর ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখা হলো। তো অবতল দর্পণের বলছে যে সামনে ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখা হলো, তাহলে এটা হচ্ছে ফোকাস এবং তার দ্বিগুণ দূরত্ব। তো দ্বিগুণ দূরত্ব মানেই কিন্তু এটা হচ্ছে বক্রতা কেন্দ্র চলে আসছে, তাই না? বক্রতা কেন্দ্র, তাহলে প্রতিবিম্বটি কত দূরে অবস্থান করবে? তাহলে বক্রতা কেন্দ্র মানে হচ্ছে 2f, যে দূরত্ব বলছে সে 2fই হবে, তাই না? 2fই হবে অ্যান্সার। কারণ কি? বক্রতা কেন্দ্রে কোনো একটা প্রতিবিম্ব তৈরি হবে, মানে বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে তার প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। ওকে, 2f হয়ে যাবে। দেখো এখানে যদি তোমাদের প্লাস মাইনাসের ব্যাপারটা থাকতো, এখানে ধরো একটা অপশান 2f আর একটা -2f, তো সেক্ষেত্রে আমরা -2f করব, কারণ কি? যেহেতু বাম দিকে আমাদের তৈরি হচ্ছে। 92 দেখো, একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য বলছে যে 15 সেন্টিমিটার। তাহলে একটা উত্তল দর্পণ আছে, তার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তো বলছে নতুন কার্তেজীয় চিহ্নের রীতি অনুসারে এর বক্রতা কেন্দ্র কোথায় তৈরি হবে? অবশ্যই আমাদের উত্তল দর্পণে সবসময় বক্রতা কেন্দ্র আমাদের ডান দিকে, ফোকাসও ডান দিকে তৈরি হয়। তাহলে এখানে হবে সি মানে 15 দুগুণে কত হবে? 30 হয়ে যাবে, 30 হয়ে যাবে। আর যেহেতু ডান দিকে তাহলে হবে প্লাস হয়ে যাবে, ডান দিকে হলে প্লাস হয়ে যাবে। যানবাহনের পেছনের দিকে বস্তু দেখতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো মিরর ইমেজ যে আমাদের সামনে, মানে
যারা গাড়ি চালায় আর কি, তো তাদের ডান দিকে এবং বাঁ দিকে যে দর্পণ দুটো থাকে, যার সাহায্যে তারা পেছন থেকে কোনো গাড়ি আসছে নাকি সেটা দেখে, সেটা অবশ্যই উত্তল দর্পণ। মনে রাখবে, এটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়, সর্বদা উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তারপর কি বলছে 94, নিচের কোনটি বস্তুর চেয়ে বড় অসৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে? বস্তুর থেকে বড় সবসময় মনে রাখবে, বস্তুর থেকে বড় হলে এবং অসৎ বলছে, বস্তুর থেকে বড় এবং অসৎ সেটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, বস্তু থেকে বড় দেখো কতবার এসছে, এটা এনটিপিসির গ্রুপ ডি এবং এএলপি, আর এএলপি টেকনিশিয়ান সবগুলোতে মানে 3টে পরীক্ষায় এসছে এটা। তো বড় আকারের সবসময় মনে রাখবে অবতল দর্পণে তৈরি হবে, কিন্তু শুধু বড়ই না, তার সাথে অসৎ প্রতিবিম্ব, এটা মাথায় রাখতে হবে, অসৎ প্রতিবিম্ব। আর উত্তল লেন্স এখানে অপশান দেয়নি। ঠিক আছে, উত্তল লেন্স হলে সেক্ষেত্রে কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা সৎ প্রতিবিম্ব পাই। ওকে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় কিন্তু মানে ছোট আকৃতির, ক্ষুদ্র আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে। পরেরটা বলছে রোগীদের দাঁতের বড় ছবি দেখাতে ডাক্তাররা যে দর্পণটা ব্যবহার করে থাকেন সেটা হচ্ছে অবতল দর্পণ। তোমাদের আমি বলেছি নিশ্চয়ই যে অবতল দর্পণের ব্যবহারগুলো কী কী, কোন কোন ক্ষেত্রে অবতল দর্পণগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, পুরো ডিটেলসে তোমাদের ক্লাস করানো আছে, একটা ক্লাসেই তোমাদের ওভারঅল কমপ্লিট করিয়েছি। পার্শ্বীয় সমতল দর্পণের প্রতিবিম্ব কী হবে? পার্শ্বীয় সমতল দর্পণের প্রতিবিম্ব কী হবে? দেখো, সমতল দর্পণে প্রথমত কোনো একটা সমতল দর্পণ থাকলে সেটা তো অবশ্যই অসৎ হবে। ঠিক আছে, সেটা সৎ হবে না। অসৎ মানে হচ্ছে বস্তুর সাপেক্ষে সেটা সোজা হবে। তার মানে আমি এরকম সোজা আছি, এখানেও সোজা হবে জিনিসটা। ঠিক আছে, প্রথমত অসৎ হবে, দুটো অপশান আছে, বাকি দুটো যেহেতু সৎ বলেছে কাটা। এবার বলছে পার্শ্বীয় সমতল দর্পণ। সমতল দর্পণে কিন্তু আমাদের পার্শ্বীয় কী হয়? পার্শ্বীয় কিন্তু এখানে আছে খাড়া না উল্টো? অবশ্যই উল্টো হয়ে যায়। আমাদের ডান হাতটা দেখবে বাম হাত মনে হয়, বাম হাতটা মনে হয় ডান হাত, তাই না? আমরা ডান হাত দিয়ে খাবার খাচ্ছি, মনে হবে যে বাঁ হাত দিয়ে খাবার খাচ্ছি। তাহলে এটা অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো আজকে 100 পর্যন্ত তোমাদের আলোচনা করছি। পার্শ্বীয় সমতল দর্পণের প্রতিবিম্ব হলো তার পার্শ্বীয় সমতল দর্পণ। প্রথমেই বলেছি সমতল দর্পণ মানে সেটা অসৎ হবে। ঠিক আছে, আর পার্শ্বীয়ভাবে উল্টো হয়ে যাবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 97। এখানে বলছে একটি অভিসারী দর্পণের, দেখো এখানে এই যে একটা টার্ম দিয়ে দিয়েছে অভিসারী দর্পণ, তো তোমরা যদি না জানো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে যে অপসারী দর্পণ কাকে বলবো আমরা, অভিসারী দর্পণ কাকে বলবো। আমরা এই যে অবতল দর্পণকে সবসময় এটাকে হচ্ছে অভিসারী দর্পণ বলবো, কারণ এটা কি হচ্ছে সবগুলো একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, অভিসারী। আর অপসারী হচ্ছে উত্তল দর্পণকে অপসারী, কারণ সবগুলো যে আলোকরশ্মি সেগুলো অপসারিত হচ্ছে। ঠিক আছে, এটা হবে অপসারী। আর অবতল যে মিরর দর্পণ সেটাকে আমরা বলবো অভিসারী। তার মানে কি আমাদের এখানে যে দর্পণটা দিয়েছে সেটা হচ্ছে একটা অবতল দর্পণ। তো এর বলছে প্রধান ফোকাসে একটি বস্তু রাখলে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হবে? যদি আমরা এখানে ফোকাসে কোনো বস্তু রাখি তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই আমাদের কোথায় তৈরি হবে? সেটা কিন্তু অসীমে গিয়ে তৈরি হবে, তাই না? অসীমে গিয়ে তৈরি হবে। এবং সেটা কি হবে? অসীমে গিয়ে তৈরি হবে, সেটা বিবর্ধিত। সেটা কি হবে? বিবর্ধিত হয়ে যাবে। আচ্ছা, এদিকে না, এদিকে বিবর্ধিত হয়ে যাবে। তাহলে উচ্চ বিবর্ধিত মানে অনেক বেশি সেটা বিবর্ধিত হবে, বড় আকারের তৈরি হবে। তোমাদের বলেছি আমি, তো ভালো করে আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে এই কোশ্চেনগুলো কোনোটাই আটকাবে না। নেক্সট দেখো 98। একটি বস্তুকে একটি অবতল দর্পণের ফোকাস বিন্দু ও বক্রতা কেন্দ্রের মাঝে যদি রাখা হয়, অবতল দর্পণে বলছে ফোকাস বিন্দু অর্থাৎ এই যে এফ আর হচ্ছে বক্রতা কেন্দ্র ধরো সি, এদের মাঝখানে যদি রাখা হয় তাহলে এর প্রতিবিম্বটা কী হবে? এর প্রতিবিম্বটা কী হবে? দেখো সবগুলো উদাহরণ দিয়েছে বাস্তব, 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 অবাস্তব। তো অবাস্তব ইমাজিনারি তো তৈরি হবে না, আমাদের বাস্তবেই এটা তৈরি হবে, বাস্তবেই আমরা এর প্রতিবিম্বটা পাবো। এবং সেটা কি পাবো? আচ্ছা, কোথায় বলেছে এখানে?
ফোকাস আর হচ্ছে তোমার বক্রতা কেন্দ্রে। তো ফোকাস আর বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেটা কিন্তু আমাদের সি এর পেছনে তৈরি হবে এবং সেটা নিচের দিকে তৈরি হবে এবং বিবর্ধিত তৈরি হবে। ঠিক আছে? তার মানে কি বিবর্ধিত হতে হবে না, বাস্তব এবং বড় আর বাস্তব ও ছোট আর বাস্তব ও উল্টো। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল কিন্তু বাস্তব এবং বড় হবে এবং বাস্তব এবং উল্টো দুটোই তো হয়ে যাচ্ছে, তাই না? উল্টো তো হবেই। আর কোনো বস্তুকে যদি আমরা সি আর এফ এর মাঝে রাখি সেটা কিন্তু বিবর্ধিত হবে। অর্থাৎ এখানে কিন্তু অপশান এও হচ্ছে, সিও হচ্ছে। নেক্সট দেখো 99, একটি উত্তল দর্পণের পোল এবং অসীমের মধ্যে কোনো বস্তু রাখলে, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুটো কন্ডিশন পড়েছিলাম। ঠিক আছে? উত্তল দর্পণের ক্ষেত্রে পোল এবং অসীমের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সেটার প্রতিবিম্ব কী হবে, সেটার যে প্রতিবিম্বটা সেটা কী হবে। তো এটা ভালো করে একটু বুঝতে হবে। পোল এবং অসীমের মাঝে রেখেছে, তাই তো? এটা ধরো পোল আর এটা হচ্ছে ধরো অসীমের মাঝে রেখেছে। তো আমরা জানি যে পোল আর অসীমের মাঝে যদি কোনো বস্তুকে রাখা হয় সেটার যে প্রতিবিম্বটা সেটা কিন্তু আমাদের দর্পণের ডান দিকে তৈরি হবে এবং সেটা ডান দিকে কোথায় তৈরি হবে? ডান দিকে আমাদের যে পি আর এফের মাঝে, অর্থাৎ ধরো এটা পি আর এখানে হচ্ছে এফ, পি আর এফের মাঝে তৈরি হবে। ঠিক আছে? পি আর এফের মাঝে তৈরি হবে। এবার মাঝে যে তৈরি হবে সেটা কেমন হবে? সেটা অসৎ এবং সমশীর্ষ হবে, অসৎ এবং সমশীর্ষ হবে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। কিন্তু খর্বাকার এটা যদি আকৃতি বড় হয় এটা এখানে ছোট হয়ে যাবে আকৃতিটা। আচ্ছা, প্রথমত খর্বাকার ছোট অপশান কী কী আছে? এটা আছে আর এটা আছে। তাহলে বড় দুটো আমি আউট করে দিলাম। এরপরে অবাস্তব নাকি বাস্তব, দেখো একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে অবাস্তব। তো আমাদের এই ক্ষেত্রে যখনই এটা হচ্ছে দর্পণ মানে কি? আয়না। এবার আয়নার তুমি এইদিকে বস্তু যদি কোনো একটা বস্তুকে এদিকে মানে বাম দিকে রেখেছো তাহলে সেটার প্রতিবিম্বটা নর্মালি তো বাম দিকেই হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে ডান দিকে তৈরি হচ্ছে। তো ডান দিকে যখন কোনো বস্তু তৈরি হবে দর্পণের সেটা কিন্তু ইমাজিনারি। ঠিক আছে? অর্থাৎ সেটা পারফেক্ট নয়, সেটা কিন্তু কোনো একটা জায়গায় মানে তৈরি হচ্ছে বলে আমাদের মনে হবে বা সেখান থেকে সেটা অবস্থিত হচ্ছে। তার মানে তৈরি হচ্ছে বলে মনে হবে, যেহেতু ডান দিকে সেটা কিন্তু ইমাজিনারি হয়ে যাবে। তুমি যদি একটা দর্পণের সামনে দাঁড়াও, এখানে যদি দাঁড়াও, তাহলে তোমার যে প্রতিবিম্বটা সেটা নিশ্চয়ই ডান দিকেই তৈরি হবে, বাম দিকেই তৈরি হবে, মানে তোমার সামনে এদিকেই তৈরি হবে। কি বলছি আমি? প্রতিবিম্বটা ধরো পেছন দিকে তৈরি হচ্ছে কিন্তু সেটা তো বাস্তবিক নয়। ঠিক আছে? পেছন দিকে তৈরি হলে সেটা হচ্ছে বাস্তবিক নয়। যদি এক মিনিট একটুখানি আমি আরেকবার বলছি, একটু গন্ডগোল হয়ে গেল। ধরো প্রথমত ছোট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? ছোট তো পেলাম, এবার হচ্ছে বাস্তব না অবাস্তব। বাস্তব না অবাস্তবের মধ্যে যখন দর্পণের ক্ষেত্রে দেখো আয়না যদি আমাদের এখানে থাকে তাহলে সেটার প্রতিবিম্বটা মানে বাম দিকেই তৈরি হওয়ার কথা, কিন্তু ডান দিকে তৈরি হচ্ছে, সেটা ইমাজিনারি। ডান দিকে থাকলে ইমাজিনারি মনে করবে তোমরা। নেক্সট, তো আজকের লাস্ট কোশ্চেন কী আছে? একটি অবতল দর্পণে ফোকাস এবং পোলের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয়, দেখো এটা হচ্ছে পোল আর এটা হচ্ছে ফোকাস। এই ফোকাস আর পোলের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয় সেটার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? তোমরা শুধু বলো। ডান দিকে তৈরি হবে। ডান দিকে মানেই কিন্তু ইমাজিনারি। দর্পণের ক্ষেত্রে ডান দিকে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হয় সেটাকে সবসময় মনে রাখবি ইমাজিনারি বা অবাস্তব। ঠিক আছে? অপশান বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে রয়েছে, এটাও বলে দিই। তাও উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে? দেখো উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কোন দিকে তৈরি হয়? ডান দিকে তৈরি হয়, তার মানে সেটা ধনাত্মক। ঠিক আছে? কিন্তু অবতল দর্পণের যদি ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে ঋণাত্মক হয়ে যাবে। এটা হয়ে যাবে ঋণাত্মক, যেহেতু বাম দিকে তৈরি হচ্ছে। তো ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।